ফাঁসির আগে শেষবারের মতো কোনো ইচ্ছা থাকলে বলুন। সাদাফ সেকেন্ডের ব্যবধানে বলে ফেলল, যত তাড়াতাড়ি সম্ভব মরে যেতে চাই। কণ্ঠে কোনো কম্পন নেই, কোনো ভীতি নেই, নেই কোনো অনুতাপও। কারাগারের পুরনো স্যাঁতসেঁতে ঘরটায় উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা সাধারণত শেষ মুহূর্তে কেঁদে ফেলে, মুক্তির আকুতি জানায় অথবা প্রিয়জনের সঙ্গে দেখা করার আবেদন করে। কিন্তু সাদাফের কথা শুনে জল্লাদ থেকে শুরু করে কারাগারের পুলিশ সদস্যরাও বিস্মিত। জল্লাদ রফিক উদাস চোখে সাদাফের দিকে তাকিয়ে রইল। জীবনে অনেকের গলায় দড়ি পরিয়েছে সে। কেউ আর্তনাদ করেছে, কেউ দয়া ভিক্ষা চেয়েছে, কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকেছে। কিন্তু সাদাফের মতো এতটা নির্লিপ্ত কেউ ছিল না। এই সেই সাদাফ, এমপি সাদাফ ভুঁইয়া, যে পুরো শহর নিজের মুঠিতে রেখে চলত, অথচ আজ একদম নির্বিকার। কিছুক্ষণ নীরব থাকার পর একজন কারারক্ষী বলল, তাহলে প্রস্তুত থাকেন, সময় হয়ে গেছে। সাদাফ হাসলো, অদ্ভুত ব্যথাতুর সে হাসি। এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল ও। মনের মধ্যে আগের দিনগুলো ভেসে বেড়াতে লাগলো। ফ্ল্যাশব্যাক। এমপি সাদাফ ভুঁইয়া বিশাল জামায়াতের সামনে মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বিচক্ষণতার ও ধূর্ততার সাথে ভাষণ দিচ্ছেন। গলা থেকে বের হওয়া প্রতিটি শব্দ বাতাসকে ভারী করে তুলছে। কণ্ঠে দৃঢ়তা জনতাকে মন্ত্রমুগ্ধ করে তুলছে। হঠাৎ এক বিকট শব্দে সবকিছু নিমিষেই অশান্ত আকার ধারণ করলো। পরিবেশটা কেমন গুমট হয়ে উঠল। হইচই ছোটাছুটি করছে মানুষ। ধুলি ধূসরিতে মাটির ওপরে ছড়িয়ে রইল ভগ্ন স্বপ্ন আর রক্তের দাগ। চারপাশে ভাঙা জিনিসপত্রের স্তূপ আর নিস্তব্ধ রক্তাক্ত দেহগুলো পড়ে রইল। বিজয়ের উল্লাস নয়, বরং আতঙ্কের ভয়াবহ অস্থিরতা বিরাজ করছে চারপাশ জুড়ে। রংপুর ২ আসনের নবনির্বাচিত এমপি সম্মেলনে জটলা হয়েছিল ৩ শতাধিকের বেশি মানুষ। এমপি মারহাম সাদাফ ভুঁইয়া স্টেজে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিল। সম্মেলন শেষের দিকে প্রায় হঠাৎ একটা বিকট শব্দ হলো। চারপাশে ধোঁয়াকণা ছড়িয়ে পড়ল সাবেকে। সাদা ধোঁয়ার মাঝে পড়ে রইল অনেকটা রক্তাক্ত দেহ। আমজনতা ছোটাছুটি করছে নিজেদের বাঁচানোর জন্য। মিনিট খানেক বাদে একে একে অনেকগুলো অ্যাম্বুলেন্স এসে থামলো ঘটনাস্থলে। আহত ব্যক্তিদের নিয়ে আবারও ছুটল হাসপাতালে। টিভিতে সম্প্রচার হচ্ছে আজকের ভয়াবহ হামলায় ঘটনা। প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে এমপি সাদাফ ভুঁইয়ার শান্ত সম্মেলনে কিভাবে ধ্বংসস্তূপ রূপ নিল। টিভির স্ক্রিনে একজন সাংবাদিক গড়গড় করে বলছে, এইমাত্র রংপুর ২ আসনের নবনির্বাচন এমপি সাদাফ ভুঁইয়ার সম্মেলনে বোমা হামলা হয়েছে। কে বা কারা এ অপরাধ করেছে এখনো কিছু জানা যায়নি। ঘটনাস্থলের পরিস্থিতি দুর্বিষহ, অনেক মানুষ আহত হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা শঙ্কিত। এমপি সাদাফ ভুঁইয়া কেউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার সম্পর্কে কোনো তথ্য এখনো পাইনি আমরা। ভুঁইয়া নিবাসের ড্রয়িং রুমে বসে হাসি আড্ডাতে মেতে থাকা সকলের মুখে ভয় অস্থিরতা ফুটে উঠল। নীলিমা বেগম সাদাফ বলে চিৎকার দিয়ে জ্ঞান হারালেন। প্রতিটা মুহূর্ত ছেলের চিন্তায় বিভোর থাকে তিনি। খুব চেষ্টা করেছিল ছেলেকে রাজনীতি থেকে দূরে রাখতে, কিন্তু পারেননি। ভুঁইয়া বংশের রক্তে রক্তে রাজনীতি, প্রত্যেকটা পুরুষ লোক রাজনীতির সাথে জড়িত। রুমাইশা দৌড়ে এসে বড়মাকে আগলে ধরল। লুৎফর বেগম মেয়েদের আওয়াজ পেয়ে রান্নাঘর ছেড়ে দ্রুতপদে বসার ঘরের দিকে এলেন। নীলিমা বেগমকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আঁতকে উঠে বললেন, এ কি বড় ভাবি, কি হয়েছে? রুমাইশা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়ের সম্মেলনে বোমা হামলা হয়েছে, বড়মা সেটা শুনে অসুস্থ হয়ে পড়েছে। আম্মু, কি করবো এখন? লুৎফা বেগম সাদাফের কথা শুনে চমকে উঠলেন। নীলিমা বেগমের কাছে এসে ওনার পা মালিশ করতে করতে বললেন, বাড়িতে তো কেউ নেই, সবাই পার্টি অফিসে গিয়েছে। রুদ্র, রওনাফকে ফোন দিয়ে শোন সাদাফ কেমন আছে, আমি আর রুমা ভাবিকে নিয়ে রুমে যাচ্ছি।
রুমাইশা আর লুৎফা বেগম নীলিমাকে ধরাধরি করে রুমে নিয়ে গেলেন। ভাইয়ের চিন্তায় তটস্থ হয়ে রুকু দৌড়ে নিজের ঘরে গিয়ে ফোন লাগালো রওনাফকে। হাসপাতালে সবার চিকিৎসার ব্যবস্থা করে সাদাফের কেবিনের কাছে উপস্থিত হলো ভূঁইয়া পরিবারের পুরুষ সদস্যগণ। কেবিনের দরজা ঠেলে একে একে প্রবেশ করলো সালাম ভূঁইয়া, আকরাম ভূঁইয়া, রশিদ ভূঁইয়া, রওনাফ ভূঁইয়া আর রাফি ভূঁইয়া। সালাম ভূঁইয়া গটগট পায়ে হেঁটে সাদাফের সামনে দাঁড়ালো। রাগান্বিত স্বরে বলল, কি শুরু করেছো এসব? আজ যে কাজটা করেছো সেটা একটু লিক হলে কি হবে? কোনো আইডিয়া আছে তোমার? বাবার কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো সাদাফ। কটাক্ষ করে বলল, মাননীয় সাবেক এমপি মহোদয়, আপনি দেখতে পাচ্ছেন না আমি ইন্স্যুরেন্স? এই অবস্থায় বেশি কথা বলা আমার জন্য ঠিক নয়। আপনি প্লিজ অযথা বকবক করে নিজের এনার্জি নষ্ট করবেন না। ছ্যাদ করে উঠল সালাম ভূঁইয়া। ছেলের বেপরোয়া স্বভাবে অদিষ্ঠ দিনে জোর করাই বলল, চুপ কর বেয়াদব ছেলে। নিজের সম্মেলনে নিজেই বোমা হামলা করলে কেন? যে মানুষগুলো আহত হলো তাদের কি হবে? ইতিমধ্যে দুজন মারা গিয়েছে। একজন এমপি হয়ে সাধারণ জনতার ওপরে তুমি জুলুম করছো। শান্ত হও বাবা, কেউ মারা যায়নি, ওটা ফেক নিউজ। মিডিয়াকে টাকা খাইয়েছি তাই ফেক নিউজ সাপ্লাই দিচ্ছে। আর সাধারণ জনতা একা আহত হয়নি, তাদের এমপিও আহত হয়েছে। রশিদ ভূঁইয়া ভাতিজা নিকট গিয়ে বলল, এত রিস্ক নিয়ে এ কাজ করাটা তোমার উচিত হয়নি সাদাব। তোর সাথে সাথে কতগুলো মানুষের জীবন জড়িয়েছিল। বিরোধী দলকে অন্যভাবে ফাঁসানো যেত। এত বড় একটা কাজ করার আগে আমাদের সাথে একবারও আলোচনা করার প্রয়োজন বোধ করলি না? ভাইয়ের কথার বিরোধিতা করে আকরাম ভূঁইয়া বলল, আহ রশিদ, সাদাব যা করেছে ঠিক করেছে। ওই মারুফ শেখ যেভাবে আমাদের পেছনে পড়েছে, ওদের না থামালে মুশকিল হয়ে যেত। এবার বোমা হামলার কেসটা সামলাতে হিমশিম খেতে হবে ওদের। ভেরি গুড মাই বয়, তুমি আমাদের থেকে 10 কাঠি উপরে, বলে ভাতিজার পিঠে চাপড় মারল রশিদ। ব্যথায় কুকিয়ে উঠল সাদাফ। পিঠের দিকে অনেকটা জায়গা পুড়েছে ওর, সেখানেই রশিদ চাপ দিয়েছে। পিঠ হাতাতে হাতাতে সাদাফ চোখ মুখ কুচকে বলল, তোমার বড় ভাই আর ছোট ভাইয়ের যে দয়ার শরীর, এরা এখনো রাজনীতিতে টিকে আছে কিভাবে? মেজ বাবা হাসলো আকরাম। ভাইদের টিটকারি মেরে বলল, সব আমার বুদ্ধির জোরে ভাতিজা। তবে এখন আমি রেস্ট করব। আমার বদলে বিটলাম করার জন্য তুই এসে গিয়েছিস। চাচা ভাতিজা হাই ফাইভ দিল। ছেলে আর ভাইয়ের কথায় রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সালাম ভূঁইয়া কিছু বলতে চাইলো, তার আগেই রওনা বলল, বড় বাবা ডাক্তার আসছে। চুপ হয়ে গেল রুমের সবাই। রাফি দরজার খুলে দিল। ডাক্তারের সাথে রেশমি বেগম এলেন। সাদাফকে দেখে সব ওষুধপত্র দিয়ে ডাক্তার চলে গেল। রেশমি বেগম সবার উদ্দেশ্যে বলল, বড় ভাইজান আপনারা বাড়ি ফিরে যান। সাদাফের আঘাত বেশ গভীর, ওকে কিছুদিন এখানে রাখতে হবে। ওদিকে ভাবিকে লুৎফা একা সামলাতে পারছে না, বিপি বেড়ে গেছে, সমস্যা হবে। রেশমি বেগমের দিকে তাকিয়ে সালাম ভূঁইয়া বলল, কিন্তু মেজবউ, ওকে একা রেখে তো যাওয়া যাবে না, এখানে কে থাকবে? রাফিদ আর সাদিককে এখানে শিফট করা হবে। 3 জনের খেয়াল রাখার ব্যবস্থা আমি করছি। আপনারা সবাই বাড়ি ফিরে যান। গম্ভীর গলায় বলল সালাম ভূঁইয়া। ঠিক আছে, তবে খেয়াল রেখো এ দুদিন ওদের পা এর রুমের বাইরে না পড়ে। 3 জন মাতব্বরি করে যে কাজটা করেছে সেটা আগে আমরা সামলে নেই, তারপর ওরা বেরোবে। আর সিকিউরিটি সিস্টেমে কোনো সমস্যা হলে আমাকে জানাবে। হালকা হেসে মাথা নাড়ালো রেশমি। একে একে বড়রা সবাই বেরিয়ে গেল। রনফ রেশমির কাছে এসে বলল, মাম্মা আমি থাকি এখানে, যদি কিছু দরকার হয় তাহলে। তোমার বড়মা অসুস্থ রৌনক, তোমাকে আর রাফিকে এখন বাড়িতে প্রয়োজন। এখানে অনেক গার্ডস আছে, কোনো সমস্যা হবে না। মায়ের কথা শুনে দুভাই সাদাফের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সবাই যেতেই রেশমি বেগম সরু চোখে সাদাফের দিকে তাকালো। মেঝো মায়ের চাহনি দেখে হালকা হাসলো সাদাফ। ও জানে এখন জ্ঞান বাক্য পাঠ করবে রেশমি বেগম, তাই প্রসঙ্গ পাল্টাতে বলল, মেঝমা এটা হাসপাতালের কেবিন নাকি ড্রয়িং রুম? ভিউটা পুরো ড্রয়িং রুমের মতো। গম্ভীর স্বরে রেশমি বেগম বলল,
তোমাদের মতো ভিআইপি পার্সনের জন্য ভিআইপি রুম। ছোটখাটো রুম দিয়ে কি তোমাদের পোষাবে? যত গুন্ডা পান্ডা নিয়ে ঘুরো তারা তো আবার আদিক্ষেতা দেখাতে আসবে। সাদাব বুঝলো রেশমি বেগম বেশ চটে আছে, তাই আর ঘাটালো না, চুপ মেরে গেল। এমনি সমস্ত কায়া জুড়ে বিষ ব্যথা, হাতে পায়ে পিঠে বেশ গভীর আঘাত পেয়েছে। কিছুক্ষণের মধ্যে সাদিক আর রাফিদকে সাদাফের কেবিনে আনা হলো। দুজনে বেডে শুয়ে রেশমি বেগমকে একবার দেখতে আর একবার সাদাফকে দেখতে। ওদের চাওয়া চাই দেখে রেশমি বেগম বললেন, গুণধররা গুণধরের মতো কাজ করেছেন, এবার এই রুমে পড়ে থাকো দুদিন, আমি রাউন্ডে বের হব। এখন তোমাদের খেয়াল রাখার জন্য ইন্টার্নস ডাক্তার আসবে, কোনো দরকার পড়লে ওদের বলবে, বলে রেশমি বেগম চলে গেল। সাদিক সাদাফের দিকে চেয়ে বলল, মামলা কি ভাই? শাশুড়ি আম্মা মনে হয় হেব্বি রেগে আছে। সাদাফ এক হাতে ফোন স্কল করতে করতে বলল, স্বাভাবিক নয় কি? আমরা যে খুব ভালো কাজ করেছি তা তো নয়। রাফিদ আর সাদিক বুঝলো সাদাফের ইঙ্গিত। এক্সকিউজ মি, হ্যালো মিস্টার, ওয়েক আপ মি। কারো কর্কশ আওয়াজে ঘুম ভাঙলো সাদাফের। সামনে দাঁড়ানো নারীকে দেখে ভ্রু কুচকে বলল, হাউ ডিয়ার ইউ ইডিয়েট, ঘুমের মধ্যে ডিস্টার্ব করছো কেন? সাদাফের কথায় মুখ বিকৃত করে কড়া গলায় মেয়েটি বলল, সেট আপ, ঠিকভাবে বসুন, ড্রেসিং করতে হবে। রাফিদ সাদিক চোখ বড় বড় করে দেখছে ওদের। একটা মেয়ে কিনা এমপি সাদাফিয়ার সাথে উঁচু গলায় কথা বলছে। ঈশান রাফিদকে ড্রেসিং করে দিচ্ছিল। মিহির এরকম কড়া ব্যবহারে তড়িঘড়ি করে ওর কাছে এসে আস্তে করে বলল, কি করছিস মিহি? তোকে বললাম না এরা বড় মাপের মানুষ, এভাবে কর্কশ ব্যবহার করিস না। মিহি সরু চোখে তাকালো ঈশানের দিকে, দাঁতে দাঁত চেপে বলল, পেশেন্ট ইজ পেশেন্ট ঈশান, যা নিচের কাজ কর। রাগে হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে সাদাব। মিহি ওকে কিছু বলতে নিবে তার আগে হুঙ্কার ছেড়ে বলল, গেট লস্ট ফ্রম হেয়ার। ভ্রু গুটালো মিহি। সাদাবকে দেখে বলল, আমাকে আমার কাজ করতে দিন মিস্টার, দেরি হয়ে যাচ্ছে, বলে পাশে থাকা প্রেসক্রিপশন হাতে তুলে নিল। ওষুধগুলো ঘসঘস আওয়াজে তুলে নোট প্যাডে তুলতে শুরু করলো। মিহির এত সাহস এবার পছন্দ হলো না সাদিকের। জোর গলায় বলল, এই যে মিস অর মিসেস হোয়াটস এভার, আপনি কি জানেন না কার সাথে কিভাবে কথা বলতে হয়? লেখা না থামিয়েই উত্তর করলো মিহিন, একজন পেশেন্টের সাথে যেভাবে কথা বলার সেভাবেই বলছি। কঠোর গলায় সাদাব বলল, পেশেন্টের আগে আমি একজন এমপি, বিহেভ ইউর সেলফ, আমার সাথে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলতে হয়। আর আপনি কিনা স্পর্ধা দেখাচ্ছেন আমায়। এমপি কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই হাত থেমে গেল মিহির, চোখ মুখের আকৃতি পরিবর্তন হলো। আকস্মাত প্রেসক্রিপশন ক্যাবিনেটের উপর রেখে সেখান থেকে চলে যেতে নিলেই পিছন থেকে হাত টেনে ধরলো ঈশান। বি প্রফেশনাল মিহি, মিস্টার সাদাফকে তোর আন্ডারে দেওয়া হয়েছে, কাজ কমপ্লিট কর। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস পেল মিহি। যেসব থেকে দূরে থাকতে চায় সেসব ঘুরে ফিরে ওর কাছেই আসে। আবারও গিয়ে নিজের কাজ করতে শুরু করলো। জানুয়ারির মৃদু শীতল হাওয়া ক্যান্টিনের জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। টেবিল চেয়ারগুলোতে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে মেডিকেল কলেজের একদল বাদর। টেবিলের মাঝখানে রাখা কফির কাপগুলো থেকে ধোঁয়া উঠছে, তার সঙ্গে মিলেমিশে ভেসে বেড়াচ্ছে কাঁচা হাসি আর বক বক করা শব্দ। অর্ক চায়ে চুমুক দিয়ে বলল, নওশাদ, স্যারের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নে মেহু, না হলে এই বেটা তোকে শান্তিতে থাকতে দেবে না। গরম কফির কাপে এক সিপ নিয়ে প্রশান্তিতে চোখ বুঝলো মিহিম। টানা 12 ঘন্টা কাজ করে ক্লান্ত শরীরে এই কফিটার খুব প্রয়োজন ছিল ওর। পরপর কয়েক চুমুকে কফি শেষ করে কাপটা শব্দ করে টেবিলের উপরে রাখলো। 6 জোড়া চোখ ওর দিকে নিক্ষেপ করা, কিন্তু তাতে পাত্তা না দিয়ে ব্যাগ থেকে মোটা একটা বই বের করে পড়ায় মনোযোগ দিল। পাশে থাকা অর্ক ঠাস করে বইটা বন্ধ করে দিয়ে আবার বলল, সিরিয়াস কথা চলছে আর তুই পাত্তা দিচ্ছিস না কেন? মিহি দুহাত বগল দাবা করে চেয়ারে গা এলিয়ে 6 জনের উদ্দেশ্যে বলল, কি বলতে চাইছিস তোরা? আমি নওশাদ স্যারের প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি বলে উনি টানা 3 দিন আমায় নাইট ডিউটির বেড়া জালে ফাঁসালেন, তাই তো?
ততক্ষণ ৬টা মাথা একসঙ্গে নড়ে উঠল। মাথা নাড়িয়ে ওরা মিহির কথায় সম্মতি দিল। হালকা হাসলো মিহি, অতঃপর বলল, বিশ্বাস কর, এটা আমার কোনো প্রবলেম নেই। জীবনে আর আছেই বা কি, মানুষের সেবা করব দেখেই এই প্রফেশন বেছে নিয়েছি। আমার কাজ করতে একটুও বিরক্ত লাগে না। নওশাদ স্যার হয়তো নিজের আক্রোশের কারণে আমার নাইট ডিউটি দিয়েছে, বাট এতে আমার কিছু যায় আসে না। আর অর্ক, তুই কিভাবে ভাবলি যে আমি নওশাদ স্যারের মতো একজন ভন্ডের প্রপোজাল অ্যাকসেপ্ট করে তার সাথে রিলেশনে যাব? হাউ কুড ইউ থিঙ্ক দিস ম্যান? অর্ক বলল, চিল ইয়ার, আমি জাস্ট মজা করেছি। বাই দ্য ওয়ে, ঈশান কোথায়? সেবা চায়ের কাপে বিস্কুট চুবিয়ে ধরে রুক্ষ গলায় বলল, ৩০৫ নম্বর রুমে। বাপরে, এমপি সাদব জাস্ট হাতে পায়ে আর পিঠের দিকে আঘাত পেয়েছে, তাতেই 3rd ফ্লোর পুরো ফাঁকা ওদের জন্য, সাথে আবার এত গার্ডস পুরো হাসপাতাল জুড়ে। মিহি তাচ্ছিল্য হাসল, কটাক্ষ করে বলল, পলিটিক্স হলো জঘন্য জগৎ, আর পলিটিক্যাল পাবলিকগুলো এক একটা কালসাপ, বুঝলি? নিজেদের স্বার্থের জন্য অন্যকে ছোবল দিতে একবারও ভাবে না, নিজের সাথে সাথে অন্যের জীবনকেও বিষে বিষে ভরে দেয়। রিয়ানা মিহির মুষ্টিবদ্ধ হাতের ওপর হাত রেখে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মিহি ঝটকা দিয়ে হাতটা সরিয়ে নিল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অর্ক, সাবা, রিয়ানা, ঈশানী, হিমাদ্র আর তুলিকাকে উদ্দেশ্য করে বলল, আমি আর ওখানে যেতে চাই না। ওইসব রাজনীতিবিদদের ছায়াও মারাতে চাই না আমি। আমার সাথে কেউ শিফট চেঞ্জ কর। রেশমি ম্যাম এর সাথে আমি কথা বলে নিব। হিমাদ্র মিহির কাঁধে হাত রেখে বলল, দেখ মেহু, বাচ্চামো করিস না, এটা তোর সাথে যায় না। এমনি নওশাদ স্যার হাত ধুয়ে তোর পিছনে পড়েছে, আবার এখন এইসব ঝামেলা করলে না জানি কি করবে। পাশ থেকে তুলিকা বলল, ইয়েস মেহু, হি ইজ জাস্ট ইয়োর পেশেন্ট, ট্রিট হিম লাইক দ্যাট। মিহি টেবিলের ওপর 2 হাতে চাপড় মেরে বলল, আই কান্ট ইয়ার, আই রিয়েলি কান্ট। যে পলিটিক্সের জন্য আমার জীবন তছনছ হয়ে গেল, সেই রাজনীতিবিদ কোনো মানুষকেই আমার সহ্য হয় না। তবু আমি কেন হোয়াই টানা 2 দিন 48 আওয়ার্স আমাকেই কেন ওদের সেবা করতে হবে? ঈশানী মিহিকে শান্ত করতে বলে উঠল, রিল্যাক্স মেহু, পলিটিক্স সবাই খারাপ হয় না। তুই কেন নিজের ভাইদের সাথে সবাইকে গুলিয়ে ফেলছিস? ভাই শব্দটা শুনতেই জ্বলে উঠল মিহির সমস্ত কায়া। চিবিয়ে চিবিয়ে বলো, ভাইদের নয় ঈশা, আমার শুধু একটাই ভাই, মাহির। মাহির ছাড়া আর কোনো ভাই নেই আমার। এই কথা আর কতবার বলবো? রিয়ানা প্রসঙ্গ পাল্টাতে তড়িঘড়ি করে বলল, গাইস, 3 দিন পর আমাদের এক্সাম, ভুলে গেছিস? হিমাদ্র আফসোসের সুরে বলল, আর এক্সাম ইন্টার্ন হওয়ার পর থেকে যে খাটিয়ে মারছে, এতে আমাদের পড়াশোনা চাঙ্গে, আমরা ভাসি গাঙ্গে। মিহি হিমাদ্রের মাথায় গাঁট্টা মেরে বলল, হারামজাদা, পড়ার টাইম পাস না, আবার প্রেমিকার সাথে লুতুপুতু করার টাইম ঠিকই পাস। মিহির কথায় বাকিরা খিলখিলিয়ে হেসে দিল। সকালের হাসি দেখে ধমকে উঠল মিহি। ওর ধমক খেয়ে সেকেন্ডের ব্যবধানে মুখরিত পরিবেশ ঠান্ডা হয়ে গেল। স্বভাব সুলভ তীক্ষ্ণ করা গলায় মিহি বলল, এত হাসির মতো কিছু বলিনি আমি। অর্ক হিমবাড়ি ফিরবো তাড়াতাড়ি, রুদ্রের জ্বর এসেছে, কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল আমায়, মেইল করে 1 দিনের ছুটি নিয়েছে গাধাটা। অর্ক বলল, আরে বলিস না, কাল রাতে শাওয়ার নিয়েছি, তাও ঠান্ডা পানি দিয়ে। আমি তখনই ওকে বলেছিলাম জ্বর আসতে পারে। এই গরুটা যে মেডিকেলে চান্স পেয়েছিল কিভাবে, মাঝে মধ্যে সন্দেহ হয় আমার। তুলিকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আচ্ছা হয়েছে, এসব ছাড়। আর আমার আর 1 রাউন্ড আছে, তারপর আমি বাড়ি যাব। মেহু তো আজ আর বাড়ি ফিরছে না। রিয়া, সাবা, তোরা কখন যাবি? রিয়ানা বলল, আমার আর সবার ডিউটি শেষ, তুই রাউন্ড দিয়ে ফিরে আয়, একসাথে যাব। মিহি চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। আচ্ছা থাক ঈশান, মেসেজ দিয়েছে, আমি যাচ্ছি। ঈশানী, চল, ওদের মেডিসিনের সময় হয়েছে। বাকিদের কাছ থেকে বিদায় নিয়ে মিহি আর ঈশানী চলে গেল। এক এক করে সবাই নিজ নিজ কাজে ফিরল। মিহি, সাবা, রিয়ানা, হিমাদ্র, অর্ক, তুলিকা, ঈশান, ঈশানী, রুদ্র, 9 জনের একটা
ছোট্ট গ্রুপ, যেটা মেডিকেল কলেজে নয়নতারা নামে পরিচিত। এই ৯ জনের প্রত্যেকের একে অপরের সাথে এত স্ট্রং বন্ডিং যে মেডিকেল লাইফে ৫টা বছর একে অন্যের সাথ দিয়ে কাটিয়ে দিল। মিহি, সাবা, তুলিকা, রিয়ানা এক ফ্ল্যাটে ভাড়া থাকেন, আর অর্ক, রুদ্র, হিমাদ্রি তাদের উপরের ফ্ল্যাটে থাকেন। মিহি, ঈশান, ঈশানী বাদে সবার বাসা রংপুরের বাইরে। আগে ওরা মেডিকেল ক্যাম্পাসেই থাকতো, ১ বছর হলো ফ্ল্যাটে উঠেছে। ঈশান, ঈশানীর যমজ ভাই বোন, ওদের বাড়ি রংপুরে, তাই ওরা বাড়ি থেকে যাতায়াত করে। ১ বছর আগে এমবিবিএস কমপ্লিট হয়েছে ওদের। এখন রংপুর মেডিকেলে ইন্টার্ন ডাক্তার হিসেবে আছে সবাই। নয়নতারা শুধু নামেই নয়, কাজেও গ্রুপের প্রতিটা সদস্য যেমন পড়াশোনা ও নিজেদের কাজে অ্যাক্টিভ, তেমন তাদের মুখের ভাষাও অ্যাক্টিভ। ভাই মারুফ শেখের ভাই আর তার বউ এসেছে আপনার সাথে দেখা করতে। পলাশের কথায় কপালে হাত রেখে আধশোয়া হয়ে বসে থাকা সাদাব সোজা হয়ে বসলো। গুরুগম্ভীর স্বরে বলল, আসতে দে, জানিস তো পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। সাদিক নাক মুখ কুচকে বলল, এই মারুফ শেখ আর ওর ভাইয়েরা বেশি বাড়াবাড়ি করছে। এত কিছুর পরও কোন মুখে এখানে এসেছে? রাফিদ তাচ্ছিল্যের সাথে বলল, ভং ধরতে, মিডিয়ার সামনে নিজেদের ভালো সাজাতে, নাটক করতে। শালা যতই চেষ্টা করুক, আমরা যে প্ল্যান করেছি সেটাতে তো ওদের নাকাল নিচু বানি খাইয়েই ছাড়বো। রুমে ঈশানের উপস্থিতি, সাদিক আর রাফিদের কথা চোখ রাঙালো সাদাফ। ধমকে বলল, আহ কি হচ্ছে? তোদের এত কথা বলতে বলেছি, দেখতে এসেছে দেখে চলে যাক। তারপর পলাশকে বলল, যা ওদের ভেতরে আসতে দে। ভাইয়ের হুকুম পেতেই পলাশ চলে গেল। সাদিক আর রাফিদ সাদাফের মুখোমুখি হয়ে বসলো পরবর্তী নাটক দেখার জন্য। মারুফ শেখের ভাই এসেছে শুনেই ঈশানের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। মাহিকে আসার জন্য মেসেজ দিতে ফোনের ব্যাটারি ডেড হয়েছে, তাই কাউকে কিছু বলতেও পারছে না। বাই চান্স মারফি আর ওর বউ মিহির সামনে পড়ে তাহলে কি হবে ভাবলেই ঈশানের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কেবিনে প্রবেশ করলো সাদা পাঞ্জাবি পরিহিত এক সুপুরুষ ও তার সাথে স্লিভলেস ব্লাউজ ও গোলাপি শাড়ি পরিহিত এক নারী। দুজনে সাদাফের কাছে এসে দাঁড়ালো। মারফি হাতে থাকা ফুলের বুকেটা সাদাফের দিকে এগিয়ে দিতে বলল, তোমাদের সাথে হওয়া দুর্ঘটনা শোনার পর থেকেই খুব খারাপ লাগছিল। সাদাফ না এসে আর পারলাম না, এটা আমাদের পার্টির তরফ থেকে, প্লিজ টেক দিস। সাদাফ পলাশকে ইশারা করতেই ও ফুলগুলো নিয়ে ক্যাবিনেটের উপরে রাখলো। সাদাফ গম্ভীর গলায় বলে উঠল, আর কিছু বলার আছে আপনাদের? সাদাফের এরকম কাঠখোট্টা কথায় বেশ অপমানিত বোধ করলো মারফির স্ত্রী সারিকা। মারফিকে কিছু বলতে নিলেও ওর ফোন বেজে উঠল। বড় ভাইয়ের ফোন দেখে মারফি সারিকাকে ওখানে রেখে ফোন নিয়ে বাইরে চলে গেল। সারিকা কেবিনের ছোট্ট সোফায় আয়েশি ভঙ্গিতে বসে সাদাফকে কেমন দৃষ্টিতে দেখছে। সুঠাম দেহ, খোঁচা খোঁচা চাপদাড়ির মাঝে গোলাপি ঠোঁটজোড়া, ফর্সা মুখায়বের খাড়া নাক আর চোখের পাশে একটা কাটা দাগ। শক্তপোক্ত পেশিবহুল শরীর দেখে সারিকার ঘোর লেগে গেল। সোফা ছেড়ে সাদাফের কাছে এসে একটু ঝুঁকে স্লো ভয়েসে বলল, মিস্টার সাদাফ, ইউ আর সো হট, বাট ইজ কান্ট বিট ইউথ মি। রাস্তা থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে মারফিকে আপনার জায়গায় বসাতে যা করতে হয় আমি তাই করব। আপনি যদি ভালোই পথ ছেড়ে দেন তাহলে একটা স্পেশাল নাইট ইউ। আর কিছু বলতে পারলো না। পিছন থেকে কেউ টেনে নিয়ে সপাটে চর বসিয়ে দিল সারিকাকে। গালে হাত দিয়ে সামনে তাকিয়ে কিছু বলবে কিন্তু আবারও চর পড়লো গালে। চিনচিনে করে উঠলো ওর গাল, কান দুটো ভো ভো করছে। চরগুলো এত জোরে দিয়েছে যে সারিকার মাথা ঘুরে গিয়েছে। রক্তচক্ষু নিয়ে মিহি বলল, তোর মতো পতিতাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? ক্যারেক্টারলেস কালনাগিনী, লজ্জা নেই তোর? স্বামী রেখে পরপুরুষের সাথে শোয়ার অফার দিস? সারিকার রাগে হিসিয়ে বলল, দিন দিন তোর সাহস মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে, ভুলে যাস না আমি তোর বলতে পারলো না সারিকা, আরও চর পড়লো গালে। স্টপ ইজ মিহি বলে গর্জে উঠল ও।
মিহি সারিকার হাত ধরে কেবিনের বাইরে নিয়ে যেতে যেতে বলল, আমার সামনে পড়ে খুব বড় ভুল করে ফেলেছিস সারিকা শেখ। যে পথ দিয়ে এখানে এসেছিস সে পথ দিয়ে ফিরে যা, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। বলে সারিকাকে কেবিনের বাহিরে ধাক্কা মেরে ফেলেন দিয়ে দরজা লাগিয়ে দিতে নিলে মারফি আটকে দিল। মারফিকে দেখে মাহির রাগ দ্বিগুণ বেড়ে গেল। নিচে পড়ে থাকা সারিকার দিকে আঙুল তাক করে মারফিকে উদ্দেশ্য করে বলল, তোর এই বিষধর কালসাপ বউকে নিয়ে আমার সামনে আসিস কিভাবে? লজ্জা নেই তাই না? এখনই দূর হ চোখের সামনে থেকে। হারামজাদি আবার অন্যকে অফার করে বেড়াচ্ছে। মারফি রাগান্বিত স্বরে মিহিকে বলল, মেহু ঠিকভাবে কথা বল, বড় ভাইয়ের সামনে এভাবে কথা বলছিস, লজ্জা তো তোর পাওয়া উচিত। চিরচির করে রাগ বাড়ছে মিহির। ফুঁসতে ফুঁসতে বলল, বইয়ের আঁচল ধরে ওর গোলামি করা ছাড়া আর কি পারিস? বড় ভাই মাই পুট, আমার ভাষা এর থেকেও জঘন্য। তোর মতো বউ ভীরু লোকের সাথে মুখ লাগানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। আমি অন ডিউটিতে আছি, না হলে তোর কালনাগিনী বউয়ের সঠিক জায়গা দেখিয়ে দিতাম। মারফিকে হিজড়া বলায় ফিক করে হেসে দিল সাদিক আর রাফিদ। সাদাব বুকের উপর হাত রেখে নীরবে দেখছে মিহির কাজ কারবার। ওদের হাসি দেখে মারফির মুখ অপমানে লাল হয়ে গেল। সারিকাকে না উঠিয়েই স্থান ত্যাগ করে চলে গেল। ঈশানী এক সাইডে চুপচাপ দাঁড়িয়ে আছে। মিহিকে শান্ত করা ওদের ধাঁচে নেই। এই মেয়ে একবার রেগে গেলে কাউকে মানে না। এমনি যে কর্কর গলা, তার উপর রেগে গেলে যা মুখে আসে তাই বলে। সারিকা উঠে দাঁড়িয়ে মিহির দিকে আঙুল তাক করে ধীর আওয়াজে বলল, এতগুলো মানুষের সামনে আমাকে অপদস্থ করে কাজটা ভালো করলি না। খুব বার বেড়েছিস। বড় ভাবিকে যেভাবে সরিয়েছি তোকেও সেভাবে ছাঁটাই করে দেব। কেঁদেও আর কিছু শোনার প্রয়োজন বোধ করলো না মিহি। ধরাম করে সারিকার মুখের উপর দরজা লাগিয়ে দিল। শব্দে কেঁপে উঠল রুমের উপস্থিত সবাই। সাদাব বাঁকা হেসে বলল, আস্তে মিস, দরজা ভেঙে যাবে তো। তারপর আবারও বলল, স্ট্রেঞ্জ অবজেকশন পার্টি। আমার আর রিয়েক্ট করলেন আপনি? আই লাইক ইট, বাট মারুফ শেখের যে কোনো বোন আছে সেটা তো জানতাম না। কাট কাট গলায় বলল মিহি, নিজের কাছে মন রাখুন মিস্টার। মারুফ শেখ, মারফি শেখ আমার কেউ নয়। আর এটা হাসপাতাল, আপনার বাড়ি নয় যে খানিক বাদে ও এসে ভিড় জমাবে। সিম্প্যাথি নিতে হলে বাহিরে গিয়ে নিবেন। মনে রাখবেন, এটা আপনার পার্টি অফিস বা মামার বাড়ি নয়। মিহির জবাব ভালো লাগলো না সাদাফের। মেয়ে মানুষের এত তেজ, ওর দু চোখের দুশ্মন। সাদাফের মতে মেয়ে মানুষ হবে নরম কোমল স্বভাবের, স্বামীর সংসার নিয়ে যার সব। স্বামী উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। কিন্তু এই মেয়েটার স্বভাব কথাবার্তা প্রথম থেকেই খারাপ, প্রচণ্ড অহংকারী আর বিয়াদব মেয়ে বলে গালি দিল সাদাফ।